উহ, অনেক ব্যথা করছে। তুমি ঠিক করে চুমুও দিতে পারো না? কি বলছিস এসব? আর ওখান দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুমিই তো কামড় দিলে, আবার তুমি বলতেছো রক্ত বের হচ্ছে কেন? ন্যাকা। কখন দিলাম কামড়? চুমু দিতে গিয়ে কামড় দিছো। এভাবে চুমু দিতে গিয়ে কামড় দিলে না, বউ থাকবে না তোমার। ঘুমিয়ে আছি, হঠাৎ করে অনুভব করলাম কেউ যেন আমার ঠোঁটে চুমু খাচ্ছে আর আমার চুলগুলো আলতো করে ভুলিয়ে দিচ্ছে। আমি অনুভবকে স্বপ্ন মনে করে আমি ওকে আমার ঠোঁটের সাথে চেপে ধরি আর ঠোঁটে একটা কামড় বসিয়ে দেই। কামড় বসানোর পরই উফ শব্দ পেলাম। পেয়ে চোখ খুলতে দেখি আমার মামাতো বোনের ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে আর ও আমার দিকে লজ্জা লজ্জা চোখে তাকিয়ে আছে। তখন বুঝতে পারলাম আমার এগুলো স্বপ্ন ছিল না, সবগুলোই সত্যি ছিল। আমি ধমকে সরে বললাম, তুই এখানে কি করিস আর ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? তার মানে তুমি এতক্ষণ এরকম করলা? ছি ছি ছি, আমি তোমাকে আমি বউ থুকু সরি বোনের চোখে দেখি আর তুমি কিনা এসব? তুমি জানো তুমি আর আমি অনেক বছরের ছোট বড়, তোমার আমার বয়সের অনেক পার্থক্য, আর তুমি তো পিচ্ছি একটা মেয়ে, তোমার সাথে তো আমার যায় না, তুমি এখনো ছোট মানুষ। আমি অত কিছু বুঝি না। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেই বিয়ে করব। এই কথা বলার সাথে সাথেই একটা থাপ্পড় মারলাম আর বললাম, ছোট মানুষ এত বড় বড় কথা বলো কেন? কেবল পর দশম শ্রেণীতে আর এখনই প্রেমে পড়েছো? এরপর সেতু রুম থেকে চলে গেল। থাপ্পড়টা জড়িয়ে দিয়েছিলাম, চোখ দিয়ে পানি বের হইতেছে। যদিও মারার পর আফসোস করতেছি, কারণ আমারও কিছু ভালো লাগে সেতুকে, কিন্তু ও আমার অনেক ছোট। ওকে তো এখনো ওকে তো অনেক কোলেও নিয়ে থাকছি। আসুন এখন পরিচয়টা দেই। আমার নাম শুভ, আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি, আর গল্পের নায়িকা হলো আমার মামাতো বোন। আর বাকিটুকু ওপরে তো পড়েইছেন। সে তো চলে যাওয়ার পর আবার ঘুম, বুঝেননি? মামার বাড়িতে আসছি, ঘুম থেকে উঠে কী করব? রাতের সময় মামার বাড়ি আসছি, তাই সেতুর সাথে দেখা হয়নি। আর ওইসব ঘটনা ঘটলো সকালে। আসলে আমার 5টা মামা, আর তারা সবাই এক বাড়িতেই থাকে, জয়েন্ট ফ্যামিলি। পরে 10টার পর ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই 5টা মামি ডাকা শুরু করলো, শুভ আসো ভাত খেয়ে যাও। আমি বললাম, মামি আপনার কি পাগল হলেন নাকি? সবাই ডাকতেছেন, সব করে খাবো কেন? এদের ভিতরে সেতুর আম্মু যেটা সেটা বেশি ডাকতেছে। আমি মামির উদ্দেশ্য করে বললাম, এত নাম ধরে না ডেকে বললেই হয়, জামাই আসেন ভাত খান। আহারে, আমি জামাই করিয়ে বলতে চাই, কিন্তু আমার মেয়ে তো তোমাকে রিজেক্ট করে দিবে। তখন আবার তুমি কষ্ট পাবা, তাই ডাকি না। এই কথা বলার সাথে সাথে সব আমি হাসাহাসি শুরু করলো। পরে নানি ডাক দিল, গেলাম, গিয়ে দেখি নানি করে ভাত নিয়ে রাখছে। নানি খেতে দিল, আমি খেতে বসলাম। খেয়ে উঠে শুয়ে থেকে ফোন চাপতেছি আর সকালের কথা ভাবতেছি। তখন মামি ডাক দিল, আমি গেলাম। মামির কাছে যেতে মামি বলল, কে সকালে কি হয়েছিল? সে তোর চোখে জল নিয়ে বের হলো আর রাগ করে নাকি স্কুলে চলে গেল। কিছু না মামি, ঘুমাইছি অনেক দেরি করে, আর ও গিয়ে ডাক দিছে, ওর ডাক শুনে আমি ওকে ধমক দিছি, তাই হয়তো। আমি পাঠাইছিলাম ডাকতে ভাত খেতে আসার জন্য। আচ্ছা, যা হইছে, তোকে তোর মামা একটু স্কুলের পাশে গিয়ে ডাক দিতে বলছে, যা। আমি ভাবতে লাগলাম, মামা কেন স্কুলে গিয়ে ডাকতে বলল? কেন? আমার মামা আসলেই হাই স্কুলের মাস্টার। পরে গোসল করে রেডি হয়ে নানির কাছে গেলাম, গিয়ে মিষ্টি সুরে সুরে বললাম, ও নানি দাও, ও নানি দাও। টাকা নেই আমার কাছে, আমি কি কামাই করি? টাকা কই পাবো? আরে ভাই, ভাবছেন আমি ফকির না? কিন্তু ফ্রিতে টাকা নিয়ে খরচ করলে দরদ ঠেকে না। পরে অনেক কষ্ট করে টাকা নিলাম, নিয়ে গেলাম মামার স্কুলের দিকে। বেশি দূরে না, কাছে মামার স্কুল। পরে স্কুলের মাঠে গিয়ে মামাকে গিয়ে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, মামা আসতে বলেছিলেন। অফিস রুমে আছি, তুমি আসো। পরে গেলাম, গিয়ে সালাম দিলাম, রুমের ভিতরে গেলাম। মামা বলেন, একটা কাজ করে দিবা আমার হয়ে? এরকম ভাবে বলছেন কেন? কাজ দেন একটা, 10টা করে দেব। তুমি তো জানো আমার মেয়ের রাগ কিরকম। সেদিকে বলছিলাম ওকে আজকে শপিং করিয়ে দিব, কিন্তু স্কুলের একটা কাজের জন্য নিয়ে যেতে পারবো না। তুমি একটু শপিং করে নিয়ে আসো তো। ঠিক আছে মামা, মনে মনে আমার টাকার 12টা বাজবে আজকে। এই নাও টাকা। লাগবে না মামা, আছে আমার কাছে। যেভাবে নিচ্ছি ওইভাবে নাও, কথা বলো কেন? বাইরে মনে হয় সেতু আছে, ডেকে শপিংয়ের কথা বলো, চলে যাবে। পরে টাকা দেখি 5,000। পরে সেতুকে দেখলাম বান্ধবীদের সাথে গল্প করছে। আমি স্কুলে পড়াশোনা করেছি, তাই সবাই চিনে, কেউ কিছুই বলে না। সরাসরি সেতুর কাছে গিয়ে ডাক দিলাম। প্রথম ডাকা দেওয়ার পরে শুনলো না,
পরে বললাম, মামা টাকা দিয়েছে তোমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য, না গেলে থাক, টাকা মেরে দেবো, আর কম দামে ড্রেস এনে বলবো এটা কিনেছে। আমি এসব বলছি, সেতুর বান্ধবীগুলো আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। পরে সেতুর বান্ধবীদের দিকে লক্ষ্য করে দেখলো যে সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। এটা দেখে সেতু রেগে ওর বান্ধবীদেরকে বলল, ওভাবে দেখে কোনো লাভ নেই, ওই চিকটা শুধু আমার, ওর আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। বিয়ের কথা শুনে ওর এক বান্ধবী বলল, আমি তো ভাইয়ার সাথে কালকেও কথা বলছি, ভাইয়া তো বলল বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আরে আমি তোমাকে বলছি মানে, আর তোমাকে তো আমি চিনি না। ভাইয়া আমার আইডি নাম হলো মেয়ামি মন্দনা। ও, তুমি সেই মেয়ে? সেতুকে রাগানোর জন্য তোমার সাথে বলার সময় ভেবেছিলাম তুমি হয়তো সুন্দরী না, কিন্তু এখন দেখে মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা পরী। এটা বলে সেতু দিকে তাকাই দিয়ে দেখি সেতু আমার উপর রাগে কটমট করছে, মনে হচ্ছে আজ তো খেয়ে ফেলবে। ভাইয়া ওইভাবে বলিয়েন না, লজ্জা লাগে। এটা বলার সাথে সাথেই সেতুর যত রাগ আমার উপর উঠছিল সব রাগ উঠেছে, সব রাগ ওই মেয়েটির উপরেই, যার জন্য। ইতি, দাঁড়া, তোর রাগ ছুটাচ্ছি আমি। এটা বলে কি ইতিকে ব্যাগ দিয়ে বাড়ি শুরু করলো আর বলল, শালা তুই আমার হবু স্বামীকে আর মেসেজ দেবে না, যদি দেশ তাহলে তোর 24টা বাজাবো। এটা বলে আমার দিকে আস্তে আস্তে বলতে লাগলো, তুই আর আজেবাজে মেয়ের মেসেজে রিপ্লাই দিবি না আর ব্লক করে দিবি। আমি নিশ্চয়ই শুনলাম, আর কিছু বললে আমাকে ব্যাগ দিয়ে বাড়ি শুরু করতো। স্কুল থেকে সরাসরি শপিং মলের দিকে রওনা দিলাম। স্কুল থেকে বের হয়ে অটো ডাকলাম। অটোতে যাবো না, রিক্সাতে যাবো, তুমি রিক্সা ডাকো। রিক্সায় গেলে শরীরের সাথে শরীর লাগবে, আর মানুষ দেখলে প্রবলেম হতে পারে। আমরা তো প্রেম করি, তাই এক রিক্সাতে যেতেই পারি, লোকে কি বলে বলুক, তা আমার কিছুই যায় আসে না। পাগল হয়েছো নাকি? আমরা প্রেম করলাম কবে? আচ্ছা বাদ দাও ওসব, রিক্সা ডাকো, শপিং করতে যাবো। পরে বাধ্য হয়ে রিক্সা নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে বের হলাম। রিক্সা অনেক বিরক্ত ফিল হচ্ছে, কারণ সে তো আমার শপিং মলে যাওয়ার আগ পর্যন্ত রিক্সার ভিতর আমার হাত ধরেছিল, মনে হইতেছে স্বামী স্ত্রী যাচ্ছি। পরে শপিং মলে ঢুকে এটা কিনে ওটা কিনে, কেনার কোনো শেষ নাই। মামা টাকা দিছিল 5,000, আর কিনতে মোট খরচ হলো 7,000। 2,000 টাকা পকেট থেকে গেল। টাকার জন্য মনটা খারাপ হয়ে গেল। ভাইরে ভাই, মেয়েদের নিয়ে কখনো শপিংয়ে যাইতে নাই, জীবন তেনা তেনা বানায় ফেলাই দেয়। শপিং করা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শপিং করতে করতে 3টা বেজে গিয়েছিল, টাইমের দিকেও খেয়াল ছিল না। ক্ষুধাও লেগেছে, তাই ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেই। সেতুকে বললাম, সেতুও রাজি হয়ে গেল। দুজনে খেতে গেলাম। রেস্টুরেন্টে ঢোকার সাথেই কে যেন মেলি কণ্ঠে শুভ ভাইয়া ডাক দিল। আমি এদিক ওদিক তাকাইতে দেখি কেউ নেই। তখন আমার সামনে ডাক আসতেছে, কিন্তু চিনতে পারছি না, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। একটু এগিয়ে গিয়ে দেখি আমার প্রাইমারি এবং হাই স্কুলের বান্ধবী জুলেখা। আমি জুলেখাকে দেখে অনেক খুশি হয়ে গেলাম। পরে ভালো মন্দ জিজ্ঞেস করলাম, কুশল বিনিময় করলাম। পরে আমি জুলেখার পাশেই বসলাম, আর সেতুকে জুলেখার বান্ধবীর পাশে বসতে বললাম, কিন্তু সেতু দাঁড়িয়ে আছে, তাও আবার রাগের দৃষ্টিতে। কি হলো বস? কে রে মেয়েটা? আমার মামা তো আর বলতে পারলাম না। আমি ওর হবু বউ, আর এখন ওর প্রেমিকা। আর আপু, আপনি আপনার বান্ধবীর পাশে বসুন, আমি আর উনি একসাথে বসবো। আপনার সাথে বসলেন আমার ভালো লাগবে না। উঠুন, একটু উঠে এ পাশে আসুন আপনি। অনেক মানুষই কিছু বলতে পারছি না, তাই সেতুর কথা মতোই চলতে লাগলাম। আমি আর সেতু বসলাম এবং জুলেখা আর ওর বান্ধবী বসলো। খাবারের অর্ডার দিল। খাবার আসলে সেতু হাত উঠে মুখ ধুতে গেল। কে রে, কবে থেকে শুরু করলি? আরে ওসব কিছুই না, আমার মামাতো বোন আমাকে অনেক ভালোবাসে, তাই এরকম করে। সামথিং সামথিং মামা। এরই মধ্যে সেতু চলে এসেছে, তাই চুপ হয়ে গেলাম। টেবিলে খাবার দিয়ে গেছে, খাবার খাওয়া শুরু করলাম। খাবার খেতে খেতে জুলেখা সেতুকে জ্বালানোর জন্য বলতে লাগলো, শুভ, তুই তো অনেক শুকিয়ে গেছিস, আয় তোকে খাওয়াই দেই। স্কুলে থাকতে তো অনেক খাওয়াই দিছি, হাই স্কুল পাশ করে চলে গেলি আর খাওয়াই দিতে পারি নাই। কি বলিস এসব? তুই কবে খাওয়াই দিলি? মিথ্যা বলিস কেন? একটা চোখ মেরে জুলেখা বলল, আর গার্লফ্রেন্ড সামনে এত বোকা সাজতে হবে না। সে তো আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, মানুষের জন্য কিছু বলতে পারছে না। আয় উঠ, আর খেতে হবে না, অনেক খেয়েছিস, চল বাড়ি চল, বাড়ি যাবো। খাওয়া তো হয়নি, এখনই যাব মানে? যাবে কি না বলো, না গেলে ফুপা মুখে বলে দিব তুমি শুধু মেয়েদের সাথে মিশো আর মেয়েদের সাথে এই করো। আমি বুঝতে পারছি, চলো খেতে হবে না। ওঠার আগে সেতু জুলেখাকে বলল, টাকাটা দিয়ে দিন। জুলেখা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পরে রেস্টুরেন্ট থেকে এসে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রিক্সা ওঠার সাথে সাথে সেতু বলল, তুমি এত লুচ্চা কেন? আমি লুচ্চা মানে?
কি লুচ্চামি করছি তোমার সাথে? হ্যাঁ, সকালে এত জোরে কিস করছো যে আমার ঠোঁটটাই কেটে গেছে। আবার ওই মেয়ে নাকি তোমাকে ভাত খাওয়াই দিছে। ছি ছি, আমরাও তো পড়ি, কাউকে তো কিছু খাওয়াই দিই নাই। তুমি ছোট থাকতেই খাওয়াই দিচ্ছ। এখন তো অনেক বড় হয়েছো, এখন মনে হয় অনেক কিছু খাও মেয়েদের কাছ থেকে। আরে আমি তো আগে মেয়েদের সাথে কথা বলি নাই, আর এখন মেয়েরা কি খাওয়াবে? হ্যাঁ, মিথ্যা বলো কেন? জুলেখা তো আমার সামনেই বললো। মিথ্যা বলছে জুলেখা। আরও সে তো অনেক কথাই বললো। বলতে বলতে বাড়ি এসে গেছি, পরে ভাড়া দিয়ে দিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বসে আছি আর ভাবছি আমার টাকা গেল 2050টা। সে তো কি মামাকে বলে টাকাটা দিয়ে যাবে? 50 টাকা না দিলেও চলবে, কিন্তু আর বাকি টাকা দিলে ভালো হতো। আরে ভাই, ভাবছেন এত টাকা চিন্তা করছি কেন? আসলে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি, কিন্তু আমার নানা অনেক ধনী ব্যক্তি, সেই সুবাদে মামাদের অনেক টাকা। যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হইতেছে তারাই জানেন মধ্যবিত্ত ছেলেদের 1 টাকা খরচ করলে হিসাব করতে হয়। এইসব ভাবতেছি, তখনই এসে বলল, কিরে তোর মন খারাপ নাকি? না নানি, এমনিতে বসে আছি। এ বলে নানি চলে গেল। তখনই সে তো আসলো, বলল আম্মু তোমাকে ডাকে। আমি গেলাম, গিয়ে মামিকে ডাকলাম। ও মামি, ও মামি, মামি। রুমের ভিতর আয়। রুমের ভেতর যেতেই মামি দেখি টেবিলের উপর নাস্তা রান্না করে রেখেছে কাউনের চাল দিয়ে। মামি ডাকলেন? নানি, সে তো বললো ডাকলেন নাকি? তোমার জন্য কাউনের চাল দিয়ে নাস্তা রান্না করছি, বসে বসে খাও। আমি খেতে বসলাম। কাউনের চালের নাস্তা খেতে অনেক টেস্ট। খেতে খেতে বললাম, সেতু খাইছে? না, খাই নাই। কই মনে হয় গেল ঘুরতে, এসে খাবে বলল। খেয়ে ওঠে আমি মামাতো ভাইয়ের সাথে ঘুরতে গেলাম। যে নানির বাড়ি গেলেই ওই মামাতো ভাইয়ের সাথে ঘুরি। ঘোরাঘুরি করে বাড়ি ফিরে অন্য মামির ঘরে গেলাম। খেয়ে নানির ঘরে আসলাম। এসে শুয়ে ফোন চাপতেছি। কিছুক্ষণ সময় যাওয়ার পর মামারা সবাই এসে পড়েছে। মামারা সবাই নানির ঘরে এসে গল্পগুজব করে। নানির বয়স হয়ে গেছে আর নানু ভাইয়া মারা গেছে, তাই আর কি। মামিরাও আসে, সবাই অনেকক্ষণ গল্প করে। ওই দিনও গল্প করতেছি, তখন সেতু এসে বললো, ভাইয়া তোমার ফোনটা দাও তো। মামি সবাই বসে আছি, তাই ফোন দিয়ে দিলাম। কিছু না বলেই আমরা গল্প করতেছি। সেতু তো মোবাইল পেয়ে প্রথমে ঢুকলো মেসেজে। ঢুকে দেখে অনেক মেয়ে মেসেজ দিছে। মেসেজ দেওয়ার অবশ্য কারণ আছে, ওটা বলবো না। এর মধ্যে দেখতে পেলো মেয়ে আমি মন্দ না। সেতুর এই আইডি থেকে মেসেজ আসছে, ভাইয়া খাবার খাইছেন? আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। সেতু সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। মেসেজ সিন করা দেখে আবার মেসেজ দিল, কি হলো ভাই, চুপ থাকা মানে কি? আমি বুঝে নেব আপনি আমাকে ভালোবাসেন। সেতু রিপ্লাই দিল আমি হয়ে। সেতুর বান্ধবীর নাম সীমা। কিন্তু আমি তো আমার মামাতো বোনকে ভালোবাসি। ভাইয়া, সেতুর তো বয়ফ্রেন্ড আছে, তাও একটা না, অনেকগুলা, যেগুলো হিসাব করে শেষ যাবে না। এই কথা শুনে সেতুর রাগ তো চরম পর্যায়ে চলে গেছে। আচ্ছা, আমি কে তুমি তা তা জানো না। আমি তোমার ভাবি হই। মানে? সেতু অমনি ভিডিও কল দেয়, আর ওই দিক থেকে সীমা ধরে। কল ধরার সাথে সাথেই সেতুর মুখ দেখতে পেয়ে অবাক হয়ে যায়। ওই শালি আমার অনেকগুলো বয়ফ্রেন্ড, তাই না? না মানে যে এমনিই বলছি। এখন থেকে আর মেসেজ দিবি না। এটা বলে কল কেটে দেয়। আর আমার মেসেঞ্জারে যত মেয়ে ছিল সব মেয়েদের ব্লক মেরে দেয়। এমনকি যেসব আমার ফ্রেন্ড লিস্টে ছিল সব মেয়েকে ব্লক করে দেয়। আর মেসেঞ্জারে সব চ্যাট মুছে ফেলে। আর রিলেশনশিপ স্ট্যাটাস দেয়, ইন এ রিলেশনশিপ। মা, ফোনটা শুভকে দিয়ে দিও তো। তুই এত বড় ছেলেকে নাম ধরে বললি কেন? ও তোর ভাই, আর তুই ফোন নিয়েছিস, তুই দিয়ে আয়। পামো না। মামি আমাকে ফোন দিয়ে গেলে ফোন হাতে নিয়ে দেখি ফোনে সব কিছু চেঞ্জ। ওয়ালপেপার দিচ্ছে সেতুর, আর লেখা, ওয়ালপেপার পাল্টালে তুমি শেষ। পরে ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকলাম। মেসেঞ্জার একেবারে ভীম দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলেছে। তখন একটা মেসেজ আসলো অচেন আইডি থেকে। মেসেজে লেখা ছিল, শুভ সাহেব, এত ভেবে লাভ নাই, সব কিছু আমি ডিলিট করে দিছি। তোমার চ্যাট লিস্টে শুধু আমিই থাকবো। তোমার চ্যাট লিস্টে প্রথম ব্যক্তি আমি, আর শেষ ব্যক্তিও আমি। আর কোনো মেয়েদের সাথে কথা বলবা না, কথা বললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তুমি কে? আর তুমি আমাকে কিভাবে চেনো? আমি চিনি তোমাকে, আর তুমিও আমাকে চিনো। তোমার আশেপাশেই আছি। আমি চিনতে পারছি, তুমি আর কেউ না, আমার কিউট বোন সেতু। ওই শালা বোন বলা বাদ দিয়ে বউ বল, বুঝলি?
সবাইকে কি বউ বানানো যায়? সবাইকে বলতে হবে কেন? শুধু আমাকে বলবা? তোমাকে বলবো কিভাবে? তুমি তো আমার আদরের ছোট বোন। তোকে কয়বার বলবো যে আমাকে আর বোন বলবি না? এরপরে বোন বললে না তোর 12টা বাজায় দিব। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ওকে। আমি ঘুমালাম। সকাল উঠে বাড়িতে চলে আসবো। ঘুম থেকে উঠে দেখি সে তো আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই সে তো, এইভাবে ধরে আছো কেন? মামি এত অন্যকে দেখলে কি ভাববে? খেয়ে বলে তো এসে একটু জড়িয়ে ধরলাম, আর এরকম করছো? সে তো ছাড়তেই চাইনি। আমি জোর করে ছাড়িয়ে নিলাম আর বললাম, তুমি ওখানে কি করো? হ্যাঁ, আম্মু ডাকতে পাঠালো, তাই তো আসছি। তুমি যাও, আমি আসতেছি। সে তো মুখটা বেঁকে চলে গেল। আর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে মামির কাছে গেলাম। দেখি মামি অনেক কিছু রান্না করছে। মামি এত কিছু রান্না করছেন, কেউ আসবে নাকি? ফাজলামি করা বন্ধ কর। তুই আসস, আসার পর যখন চলে যাবি তখন তোর জন্য প্রতিবারই রান্না করি। আমি মিষ্টি একটা হাসি দিয়ে খাবার টেবিলে বসলাম। পাশে সেতু ছিল, তাই সেতুর দিকে তাকিয়ে দেখি মুখটা মলিন হয়ে গেছে। মুখ মলিন হয়েছে হয়তো আমার যাওয়ার কথা শুনে। আমি থাকলে হয়তো কিছুদিন মজা করতে পারতো আমার সাথে। রংপুর কবে চলে যাবা? মজা করার জন্য বললাম, বিয়ে না করে যাব না মামি, আব্বু পাত্রী দেখতেছে। ওমা, তাই নাকি? চোখের সামনে পাত্রী থাকতে আবার পাত্রী খোঁজা লাগে? কি রে, সে তো মনে মনে কি বলিস? আসলে বিয়ে করবা? আপনিও না মামি, বিয়ে করলে আপনারা জানবেন তো। খাবার খেয়ে রুমে এসে কাপড়গুলো ব্যাগে তুলছি, তখনই সেতু আসলো আর বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি শুনতেছি, বল। আমার হাত ধরে নিয়ে খাটের উপর বসালো আর সেতু আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর সরাসরি আমার ঠোঁট দুটো লেপটে নিল ঠোঁটের সাথে। কিছুক্ষণ পরে ছেড়ে দিল আর বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ শুভ। আমি স্তব্ধ হয়ে আছি, কি উত্তর দেবো ভাবতে পারছি না। আমিও সেদিকে ভালোবাসি, কিন্তু আমাদের বাস্তবতা অনেক কঠিন। আমার মামারা আমাকে অনেক বিশ্বাস করে। উত্তর দাও, কি হলো? সেতু তুমি পাগলামি করছো কেন? তোমার আমাদের সাথে যায় না, আর আমাদের সম্পর্ক কে মেনে নেবে না। মাঝখান থেকে আমাদের যে মধুর একটা সম্পর্ক আছে, এটাও নষ্ট হয়ে যাবে। আর আমার মামা মামিদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না আমি। আর তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে হয়তো পালিয়ে গেলাম। পালিয়ে গেলে মামা মামিদের কাছ থেকে আগের মতো ভালোবাসা পাবো না। আর তোমরা উচ্চ ফ্যামিলির মেয়ে, আর আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তোমার আব্বুকে বলে সে কোনো কারণে রাজি হবে না। এর ভেতরে একটা কারণ হলো আমরা নিম্ন মধ্যবিত্ত, আর আমার অনেকটা সমস্যা আছে, যেটার কারণে আমি কোনোদিনও হয়তো বিয়ে করতে পারবো না। ওই সমস্যার কারণ শুনলে তোমার আব্বু আম্মু কেউ রাজি হবে না। আশা করি তুমি বুঝতে পারছো। তুমি এখন অনেক ছোট, আগে বড় হও, তখন সব কিছু বুঝতে পারবে। তুমিও যে আমাকে ভালোবাসি বলতেছো, এটা তোমার আবেগ, যেটা বেশি দিন থাকবে না। কিছুদিন পর এই ভালোবাসা শেষ হয়ে যাবে, তখন আর আমাকে ভালো লাগবে না। তুমি তখন কলেজে যাবে, তখন তোমার অনেক বন্ধু বান্ধবী হবে, আর তোমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে। তুমি তো ঘুরতে পারবে না, তখন মনে হবে কার সাথে প্রেম করি, যার সাথে একদিন ঘুরতেও পারি না। কলেজে যাবা, আমার থেকে অনেক সুন্দর ছেলে দেখতে পাবা, আর তোমাকে প্রপোজ করবে, কারণ তুমি অনেক সুন্দর। আর ওই প্রপোজ পেয়ে মনে মনে বলবা, কত সুন্দর ছেলে প্রপোজ করে, আর আমি কিনা পড়ে আছি শ্যামলা একটা ছেলের কাছে। তখন আর আমাকে ভালো লাগবে না, আমাকে তোমার বোরিং মনে হবে। এই শোনো, আমি না এখন আর ছোট নেই। আমি সামনে এসএসসি পরীক্ষা দিব, আর যারা 10ম শ্রেণীতে পড়ে তারা ছোট হয় না, বুঝলে? আমি বড় হয়েছি আর আমি সব কিছু বুঝি। আর তোমাকে আমি সত্যিই ভালোবাসি। এই ভালোবাসা না কোনো আবেগ না, আমি তোমাকে সেই 9ম শ্রেণী থেকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না বলো না? আমার অনেক বড় একটা প্রবলেম আছে। কি সমস্যা আমাকে বলো, আমি সব রকম সমস্যা মেনে নিব। তোমার মতো কত মেয়ে বললো, শুভ তোমার সমস্যা থাকলে আমি তোমাকে ভালোবাসবো, আর শোনার পরে সবাই চলে গেল। আমি যাব না, বলো। আর একটু বড় হও, তখন বলবো ভালো থেকো। আবার মনে হয় কবে আসি না আসি, দেখা হয় না হয়। এ বলে ঘর থেকে বের হয়ে আসি আর চলে যায় নানির কাছে। সব মামা মামির সাথে দেখা করে বিদায় নিয়ে আসলাম। সেতুকে একবার ভালো করে দেখলাম, দেখি সেতুর চোখে জল এসে পড়েছে। পরে আমি বাড়িতে এসে সেতুর সাথে ঘটনাগুলো সব বলি, শুধু কিসের কথা বাদ দিয়ে। আসলে আমি আর আম্মু ক্লোজ ফ্রেন্ডের মতো। আমি ছোট থেকে আম্মুর সাথে শেয়ার করি সব কিছু। পরে কিছুদিন পর রংপুর ভার্সিটিতে চলে যাই। এর মাঝে সেতুর সাথে অনেক কথা, ভালো মন্দ এগুলোই জিজ্ঞেস করা হয়েছে। একদিন ভার্সিটি থেকে একটা মেয়ে বন্ধুর সাথে সেলফি তুলি আর ফেসবুকে পোস্ট করি। সেই পোস্ট সেতু দেখে ইনবক্স মাথায় তুলে ফেলে। ওই মেয়েটিকে?
আমার বান্ধবী। বান্ধবী তাই কি হয়েছে? হ্যাঁ, ওরকম ভাবে কাছাকাছি বসে সেলফি তোলা লাগবে নাকি? আমি তোমাকে কোনো মেয়ের সাথে সহ্য করতে পারি না। এরপর যদি আবার কোনো মেয়ের সাথে সেলফি তোলো না, তাহলে আমি কিছু একটা করে ফেলবো আর দোষ দিব তোমার। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমার অনার্সের পরীক্ষা দেই, আর সে তো এসএসসি পরীক্ষা দেয়। সেতুর সাথে আমার অনেক কথা হয়। 1 বছর বলতে পারেন যে বেপের যেরকম কথা হয় আমরা সেরকমভাবেই কথা বলি। 1 বছর সেতু আমার কাছে অনেকবার শুনতে চাইছে আমার প্রবলেম, কিন্তু আমি বলিনি। এখন আমি চাকরি খুঁজছি, আর সেতু ইন্টারে পড়ে। সেদিন সেতু জিজ্ঞেস করে, তোমার সমস্যাটা বলো। আমারও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি সেতুকে বলি, আমি কোনোদিন বাবা হতে পারবো না। একটা অ্যাক্সিডেন্টে সমস্যা হয়, আর ডাক্তার বলে আমি কোনোদিন বাবা হতে পারবো না। সে তো শুধু মেসেজ সেন্ড করলো আর হার্ট একটা ইমোজি দিল, পরে অফলাইনে চলে যায়। আমি অবশ্য জানি কেন চলে গেল। আমার যে সমস্যা এটা জেনে কোনো মেয়ে বিয়ে করবে না, আর বিয়ে করবে বা কেন? আমি কোনোদিন থেকে মা ডাক শোনাতে পারবো না। এই যে সমস্যার কথা বললাম, এখানে কিছু কারণ আছে, গল্পে তখন জানতে পারবেন। গল্পের ভেতর টুইস্ট আনতে চাইতেছি। সেদিন সমস্যা বলার পর সে তো 3 দিন অনলাইনেই আসেনি। আমি ওকে মিস করতেছি অনেক। সে তো আমাকে অনেক কেয়ার করতো, অনেক শাসন করতো, আর তার দা মেসেজগুলো সেন্ড করতেছি। 3 দিন পর অনলাইনে আসলো। সেতুর নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠলো। আমি একটা মেসেজ দিলাম, কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। ভালো থেকো। হুম। পরের মেসেজ দিলাম না, একটু মনে মনে হাসলাম। হায় রে আবেগ, আগে কত কথা বলতো আর এখন কথাই বলে না। মেসেজ তো দেয় না, আবার বলছে তোমাকে অনেক ভালোবাসি। সেতুর ভালোবাসা ছিল আবেগ, আর এই ভালোবাসার সমস্যার কথা শুনে জানালা দিয়ে পালালো, আর বলতো সমস্যা আছে তাই কি অমনি ভালোবাসবো। আপনারা ভাবছেন হয়তো আমি কষ্ট পাচ্ছি। না, আসলে আমার কষ্ট হচ্ছে না। আজকে নতুনভাবে কেউ কথা বলা বাদ দেয়নি। অনেকে এরকমভাবে বলতো ভালোবাসি, কিন্তু সমস্যার কথা বলতেই কথা বলা বন্ধ করে দিছে। যদিও অন্য মেয়েদের থেকে সেতুর ব্যাপারটা একটু আলাদা, কারণ সেতুকে আমি ভালোবাসি, আর ভালোবাসাও না ভালো লাগা এই আর কি। সেতুকে মিস করি, আর মেসেজগুলো মিস করি, এটাই, তাছাড়া আর কিছুই না। এখন আস্তে আস্তে সেতুকে বলে যাব, তার দেওয়া মেসেজগুলো আর মিস করব না। আমার একটা চাকরি হয়ে গেছে, এখন আর আমি বেকার নাই। কিছুদিন পর শুনতে পেলাম সেতুর বিয়ে ঠিক হয়েছে একটা এমবিবিএস ডাক্তারের সাথে। শুনে ভালোই লাগলো। বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। বিয়ের 7 দিন আগে থেকে সব মামা মামি নানি সবাই ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসতে। আর বলবেই বা না কেন, পাঁচ মামার একমাত্র ভাগিনা, অনেক আদরের। আর আমি ছোটবেলায় মামার বাড়ি বেশি থাকছি, কিন্তু এটা ওটা বলে বলি বিয়েতে যেতে পারবো না। আসলে বিয়েতে গিয়ে সেতুর সামনে যেতে শরম করবে, আর শরমের কারণটা আপনারা ফিল করতে পারবেন। সেতুর বিয়েতে আসতে আব্বু আম্মু আসতে বলছে, কিন্তু না করে দিয়েছি। আম্মু আসার জন্য অনেক জোর করে নাই, জোর করলে আসতেই হতো, কারণ আম্মু উপরে সব কথাগুলো জানে। আমার জীবনের সব ঘটনা আম্মুর সাথে শেয়ার করি। বিয়ে 4 দিন আগে সেতু মেসেজ দিছে, ভাইয়া বিয়ে আসবে না কেন? আসলে 1 বছর কথা বলার পর তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি মাঝপথে ছাইড়া দিলে। সব কিছুই সম্ভব, কিন্তু নিজের চোখের সামনে ভালোবাসা বিসর্জন দেওয়া সম্ভব না। আপনাকে দিয়ে যদি আমি মা হতে না পারি, তাহলে বিয়ে করে লাভ কি? আপনাকে তো কেউ বিয়ে করবে না। আমি আর কিছু না, হাসির একটা ইমোজি দিয়ে অফলাইন হয়ে গেলাম। বিয়ের 2 দিন আগে রুমে বসে আছি বলে ভুল হবে, অফিসের জন্য রেডি হচ্ছি। তখন দেখি মামা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি সালাম দিয়ে বললাম, আরে মামা কখন আসলেন? এই জায়গায় বসেন। তখন মামা বলল, আমি বসতে আসিনি, তোমাকে নিতে এসেছি, চলো। মামা নতুন নতুন অফিসে জয়েন করেছি, আর ছুটি দেবে না, আর এমনি গেলে চাকরি থাকবে। তোমাকে কি কেউ কিছু বলছে? তোমার মামি কি কিছু বলেছে নাকি? না মামা, আমি আর কি বলবো। তাহলে চলো তোমার অফিসে যাব, আমি ছুটি নিয়ে দিব। পরে বাধ্য ছেলের মতো মামাকে নিয়ে গেলাম। অফিসের সামনে গিয়ে মামা কাকে যেন ফোন করলো। পরে অবশ্য বুঝেছি তার বন্ধুকে ফোন দিছিল। কিরে কি অবস্থা? ওই পাশের লোকটির কথা শুনতে পারলাম না। আমি তোর অফিসের সামনে দাঁড়িয়ে আছি। লোকটি কি বললো শুনতে পেলাম না। কিছুক্ষণ পর দেখি আমাদের অফিসের বস বের হয়ে আসলো। আশা দেখে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। শুভ আমার ভাগিনা, ওর ছুটি লাগবে। আরে শুভ, তোর ভাগিনা হয় আগে বলবি তো, বললেই আগেই ছুটি দিয়ে দিতাম। শুভ ছুটি চাইছিল কিন্তু দেই নাই, আরও বকা দিছি। এখন তো জানলি, ছুটি দিবি নি না চলে যাব আমি? আরে তুই আইসোস, ছুটি না দিয়ে পারি বল? চল কিছু খাই। চল। পরে একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে খেতে বসলাম।
তা শুভ কি কাজ কিছু পারে, না পারেই না? পারে, কিন্তু নতুন তো, তাই মাঝে মাঝে সমস্যা হয়। কিন্তু পারফরমেন্স ভালো, আগাতে পারবে। হঠাৎ করে আসলি, ফোন দিয়ে আসতি, তোর ভাবি শুনলে খুশি হতো। সময় নাই রে, এখানে 2টা কাজের জন্য এসেছে। এক হলো তোর সাথে দেখা করতে, আর ভাগিনাকে নিতে। মামা একটা কার্ড বের করে দিল আর বলল, বিয়ের দিন চলে যাস, আমার মেয়ের বিয়ে। আর কোনো কিন্তু চলবে না, বলে দিলাম। ঠিক আছে, চলে যাব। তাহলে আজকে উঠি রে, বাড়িতে অনেক কাজ, বুঝতে তো পারছিস। আচ্ছা, যা। পরে আমরা চলে আসলাম, এসে সরাসরি নানির বাড়ি। নানির বাড়ি অনেক মানুষ, সবাই আমাকে দেখে কাছে আসলো, সবাই কথা বললো। কিছুক্ষণ পর আমার ছোট কিউট বোনটা আসলো আর বলল, আমার জন্য কি নিয়ে আইছো? কিছুই না। আমার সাথে কথা নাই, যাও। ঠিক আছে। নীলাকে আম্মু চকলেট দেয়। পরে ছোট বোনটা চকলেট নিয়ে দৌড় দিল। আমি আম্মুর সাথে কথা বললাম, বলে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে এখনও দেখা হয়নি, অনেক খুশিতে আছে মনে হয়। বিয়ের সব আয়োজন কমপ্লিট করা হলো। বিয়ের দিন যেটা ভাবি নাই ওই কাজটাই হয়েছে। আরে ভাই, যেটা ভাবতেছেন ওটা হয় নাই। আপনারা ভাবছেন সেতুর সাথে বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে না। আসলে আমি মেয়েদের উপর কোনোদিনও ক্রাশ খাই নাই, বলতে পারেন কাউকে প্রথম দেখে ভালোবেসে ফেলিনি। কিন্তু সেতুর বিয়েতে একটা মেয়েকে দেখি, যাকে দেখে পুরাই ফিদা হয়ে যায়, ভালোবেসে ফেলেছি। কিন্তু মেয়েটাকে চিনি না। মামার বাড়ির আত্মীয়দের যতগুলো মেয়ে আছে সবগুলোকেই চিনি, কিন্তু এই মেয়েকে চিনলাম না। অত ভেবে লাভ নাই শুভ, আগে ভাব মেয়েটাকে কিভাবে পটানো যায়। যেভাবেই হোক বিয়ের কয়দিনের ভিতরে পটাতে হবে, না পটালে হাতছাড়া হয়ে যাবে। যেভাবে সেই কাজ। দেখতে পেলাম মেয়েটা একাই বসে আছে, তার কাছে গিয়ে বসলাম। বসে বুকের বাঁ পাশে হাত দিয়ে বলতে লাগলাম, ইস। আপনার কোনো সমস্যা হয়েছে, ডাক্তারকে ডাক দিতে বলবো। ইস, দেখতে পারছেন বুকের বাঁ পাশে চিনচিন করছে। ডাক্তারকে ফোন করব। এই ব্যথা ডাক্তার দিয়ে ভালো হবে না, এই ব্যথা ভালো হতে হলে আপনাকে লাগবে গো, আপনাকে। আরে আপনি কি বলেন এসব? আপনি পাগল হয়েছেন নাকি? প্রেমে পড়লে যদি পাগল হতে হয় তাও হব তোমার জন্য। কি বলেন এসব? এটা বলে মেয়েটি চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম, ধ্যান ধরে বসে আছি। তখনই মামা বলল, শুভ ওই কাজটা করতো। কাজ করতে চলে গেলাম, কিন্তু ওই মেয়েটার মায়াবী চোখগুলো, এলোমেলো চুল, সুন্দর চাহনি, মিষ্টি মিষ্টি হাসি, সব মিলে পুরো জোস। ভাবতে লাগলাম নামটা কিভাবে শোনা যায়। বাড়িতে যতগুলো লোক আছে তাদেরকে খাবার দিতে হবে, আর আমার দায়িত্বটা হলো খাবার টেবিল ঘুরে ঘুরে দেখা। টেবিলের উপর সব কিছু রাখা হবে, সব আত্মীয়দের যা কিছু খাবে সব নিয়ে নিয়ে খাবে। এইটাই দেখা লাগবে, কোন জায়গায় তরকারি শেষ হলো, পানি শেষ হলো, কারো খেতে প্রবলেম হচ্ছে কিনা। এত কাজ আর বিয়েবাড়ি, এত মেয়েদের মাঝে আমার চোখ শুধু ওই মেয়েটাকেই খুঁজছে। বিয়েবাড়িতে মেয়ে পটানোর আর কথা বলার একেবারে পারফেক্ট জায়গা। অবশেষে সবাইকে খেতে দেওয়া হলো। অনেকে আসলো, কিন্তু মেয়েটা আসতেছে না। কিছুক্ষণ পর সেতুর বড় বোনের সাথে আসলো ওই মেয়েটি। পরে খাবার পরিবেশন করা হলো। আমি আসতে সেতুর বড় বোনের নাম রিধি। রিধি আপু যে টেবিলে বসেছে ওই টেবিলে গেলাম। রিধি আপুকে বললাম, একা খাচ্ছ? একলা খাবো কেন, এই যে কত মানুষ আমার আশেপাশে। আচ্ছা, আমাকে সাথে নিয়ে খেলেও তো হয়। একটা মাংসের টুকরা খাইয়ে দাও। হা কর, খাওয়াই দিতেছি। আপা, এই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? তোর ডান পাশেরটা। ও, ওর নাম আফরিন। এ হলো। আর কিছু শুনতে চাই না, নামটা দিলেই চলবে। আচ্ছা, মেয়েদের নাম শুনে কি করবি? আবার প্রেমে পড়ে গেলি নাকি? আফরিন সবকিছু শুনতেছে আর অবাক দৃষ্টিতে আমাদের দিকে দেখছে আর খাচ্ছে। কি যে বলো না তুমি। প্রেমে পড়ে কি করবি? ফুপুকে বল একটা বিয়ে করে ফেল, বয়স তো আর কম হলো না। আর কিছুদিন পরে বুড়ো হয়ে যাবি, বউ পাবি না। আফরিনের মতো একটা সুন্দর মেয়ে পেলে তো এখনই বিয়ে করে ফেলতাম। আফরিন একটু কাশি দিল খাক খাক করে। আর নিধি, কি বলি তুই? আর আমি এটা বলে ওখান থেকে চলে আসলাম। বেশিক্ষণ থাকলে প্রবলেম হয়ে যেত। সবার খাওয়া শেষ হলো, তখন মামা বলল, শুভ তুমি কি কিছু খাইছো? না মামা। তুমি তাহলে নিজের রুমে যাও, খাবার পাঠিয়ে দিতেছি। কিছুক্ষণ পর সেতুর শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, তখন তো আর কিছু খাইতে পারবা না। খাবার খেয়ে ভালো ড্রেস পরে নিজেকে পরিবর্তন করো, গরমে ঘামের কারণে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে মামা। পরে চলে গেলাম নিধির রুমে। গিয়ে দেখি নিধি, আফরিন আরও কয়েকটা মেয়ে বসে থেকে ফোন চাপছে। আমাকে দেখে নিধি বলে উঠল, কিরে বান্দর, এখানে কি করস? আফরিনের দিকে তাকিয়ে থেকে বললাম, তাকে না দেখে আর থাকতে পারলাম না। কাকে রে? বুঝবি না রে। আপনারা হয়তো ভাবছেন নিধির ঘরে খেতে যেতে বললো কেন। এখানে একটা কারণ হলো, বাড়িতে অনেক আত্মীয়, এখন আমাকে আলাদাভাবে
খাওয়াতে হলে আলাদা একটা রুম তো লাগবেই, তাই না? তখনই মামা খাবারের প্লেট নিয়ে ঢুকলো আর আমি টেবিলে বসে পড়লাম। মামা নিধিকে দেখতে পেয়ে বলল, এটা আমার ছোট মামা। ওকে চাচ্চু। আমার সামনে রেখে তরকারির বাটি, ভাতের বাটি আর যা কিছু আয়োজন করছিল সব খেতে বসেছি। তখন ছোট মামি এসে বলল, শুভ ভাত নাও, তরকারি নাও, এমনকি মামি তুলেও দিল। আমি খেতে লাগলাম। ছোট মামি চলে গেল, মেজো মামি আসলো। মেজো মামি এসে তরকারি দিল, ভাত দিল, আমিও নিলাম। পেট ভরে গেছে। মেজো মামি চলে যাওয়ার পর আসলো সেতুর আম্মু, এসে বলল তরকারি নাও। আমি বললাম নিব না, তবুও জোর করে দিল। এদিক দিয়ে তো আমার অবস্থা খারাপ। পরে সোজা মামি এসে আরও দিয়ে গেল। আমার পেটে তো ঢুকছেই না। পিছনে তাকিয়ে দেখি নিধি আর ওর সাথে বসে থাকা মেয়েগুলো হাসতেছে। আর কাটাকে নুনের ছিটা দেওয়ার জন্য নিধি এসে বলল, চামচ দিয়ে মাংসের প্লেটে দিয়ে বলল, এই নে খা বেশি করে। আমার অনেক রাগ উঠে গেল, মনটা চাইতেছে ধরে পিটাই। প্লেটে মাংস দিয়ে নিধি পাশে চেয়ারে বসলো আর ওর সাথে মেয়েগুলোকে ডাক দিল, আয় আমরা সবাই ওর পাশে বসে থাকি, যাতে ও খাওয়া বাদ দিয়ে পালাতে না পারে। ব্যাক্কেল মেয়েগুলো সবাই পাশে এসে বসলো, সাথে আফরিন সহ। আফরিন মনে মনে বলতেছে, আমাকে অনেক জ্বালাইছস, এখন একটু প্রতিশোধ নেই। আফরিনও মাংস তুলে দিল আর বলল, খাও, খাইলে শরীর ভালো থাকবে। আফরিনের এই কথা বলার সাথেই বললাম, ভেবেছিলাম খাবো না, কিন্তু এখন খাবো। হাজার হলো আমার গার্লফ্রেন্ড এত আদর করে দিল, আমি কি না খেয়ে পারি? আফরিন তোর আগে ফায়ার। আর বাকি মেয়েগুলো হাসতেছে। এর মধ্যে নিধির একটা কল আসে আর একটু দৌড়ে যায় কথা বলার জন্য। তখনই আফরিন আবার মাংস দেয় রাগ করে, আদর করে দিচ্ছি, খা, না খেয়ে উঠতে পারবি না। এবার দেও দেখে রাগ করে উঠে গেলাম। এত খাবার খাওয়া যায় নাকি? রাগ ওঠার কারণে মাংসের ঝোল ঠোঁট দিয়ে ভরিয়ে নিলাম। আর আফরিনের অপ্রস্তুত অবস্থায় সরাসরি লিপকিস করেই তোর। পরে আর আফরিনের সামনে যায়নি। কিছুক্ষণ পর সেতু শ্বশুরবাড়ির লোক আসবে, কিন্তু সেই জন্য সব কিছু আরও সুন্দর করে সাজানো হলো। কিন্তু সেই সময়ই সেতুর শ্বশুরবাড়ির লোকজন আসার কথা ছিল। ওই সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আসছে না। তখন মামা কল করে ঘটকের কাছে। ঘটক মনে হয় কি বললো তা শুনে মামা চোখে পানি এসে গেছে এবং মামা মাথায় হাত দিয়ে বসে বলল। পরে আমি আরও মামার দিকে এগিয়ে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মামা যা বলল তাতে তো আমার হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। কথা হলো, সেতু যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বাকি মামারা ওই মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললো, চিন্তা করিস না, আমরা তো আছি। সেতুর আব্বু উঠে আমার দিকে তাকালো আর বাকি মামারা আমার দিকে তাকালো। তারপর মামারা কি মনে হয় চোখাচুকি করে চলে গেল আমার বাবার কাছে। আব্বুকে কি যেন বললো, আব্বু হ্যাঁ হো করলো। পরে আম্মুর কাছে গিয়ে ওই কথাগুলোই বলল। পরে আম্মু আমার কাছে আসলো আর বলল সেতুকে বিয়ে করতে। কিন্তু কিন্তু আম্মু, সেতু তো আমাকে পছন্দ করে না। তখনই আমার মামার এসে পড়লো আর বলতে লাগলো, শুভ না করিও না, বুঝতেই তো পারছো। পরে আমিও রাজি হয়ে গেলাম। বর্ষে থেকে বিয়ের স্টেজে বসে পড়লাম। বিয়ে পড়ানো শেষ হলো, বরকনে একসাথে করে মিষ্টি খাওয়ানো হলো। একটু আর চোখে আফরিনকে দেখলাম। দেখি আফরিন মনটা খারাপ করে আছে। হয়তো আফরিনও ভালোবেসে ফেলেছিল আমাকে। যার কপালে যার নাম লেখা থাকে ঘুরে ফিরে সেই জীবনসঙ্গী হয়। পরে বিদায় নিয়ে চলে আসলাম আমার বাড়ি। আগে ফোন দিয়ে বলা হয়েছিল ঘর সাজানোর, তাই ঘর সাজিয়ে রেখেছে। এসে বউ আগে ঢোকানো হলো। কিছুক্ষণ পর আমি গেলাম, দেখি সে তো ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে একটু কাশি দিলাম, সেতু বসে আছে। কোনো সারা শব্দ না পেয়ে আমি গিয়ে সেতুর ঘোমটাতে তুললাম। তখন সেতু বলল, আপনার লজ্জা করে না হাঁটুর বয়সী মামাতো বোনকে বিয়ে করতে? আমি শকড খেয়ে এলাম। যখন প্রেম করতে চেয়েছিলি তখন এই কথাটা কোথায় ছিল? আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাপেই বিয়ে করে দিছে। আচ্ছা বলেন তো, আপনাকে বিয়ে করে লাভটা কি? আর আপনার সাথে থাকার কোনো কোলবালিশের সাথে থাকা তো একই কথা। আপনি তো কোনোদিন বাবা হতে পারবেন না। আমি কি ইচ্ছে করে এরকম আক্রান্ত হয়েছি? আল্লাহ এরকম চাইছে, তাই আমি বাবা হতে পারবো না। কত স্বপ্ন ছিল ডক্টর বেটাকে বিয়ে করে 2টা বাচ্চা নিব, কত মজা করব। কিন্তু ডক্টর বেটা অন্য বেটিরে নিয়ে ভাগ্যা গেল। কপাল খারাপ আমার। আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসতে পারবো, তাই না? পালক নেওয়া বাচ্চা আর নিজের গর্ভধারণ করা বাচ্চার মধ্যে অনেক পার্থক্য। আর আমি আপনার সাথেই তো থাকবো না, কিছুদিন যাক, ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। বাসরাতে ডিভোর্সের কথা শুনতে হইতেছে। কত স্বপ্ন ছিল এই রাত নিয়ে, কিন্তু সব স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল কপালে। বাসরাতের কথা চিন্তা করতেছি। সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু ঘুমিয়ে গেছে। আমি সেতুর পাশে শুয়ে পড়লাম। সকালে সেতুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমার ঘুম সেতুর আগেই ভাঙে, কিন্তু উঠি নাই, কারণ সেতুকে জড়িয়ে শুয়ে থাকতে ভালোই লাগতেছে। তখনই সেতুর ঘুম ভেঙে গেল আর সেতু নিজেকে সারানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিন্তু পরে সেতু এমন একটা কাজ করলো যে কাজটা আমি ভাবতে পারিনি। সেতু আমার কাছ থেকে ছাড়াতে না পেরে গালের ভেতর চিমটে মারলো আর আমি ও বলে উঠলাম।
গালে হাত দিয়ে দেখি যে জায়গায় চিমটি দিছে ওই জায়গাতে রক্ত বেরোচ্ছে। এটা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। লজ্জা করে না আপনার আমাকে জড়িয়ে ধরতে? যত সব ফালতু ছেলে, বুকে জড়িয়ে ধরে ঘুমালেই সবকিছু হয় না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও থাকতে হয়। আমি কি বলবো না বলবো বুঝতে পারছি না, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একজনের একটা সমস্যা থাকতে পারে, তাই বলে কথায় কথায় এরকম। কিভাবে বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিবেন। এটা শুনে আরো মেজাজ খারাপ হয়ে গেল। পরে মারলাম একটা থাপ্পড়। এত ডিভোর্স করিস কেন? হ্যাঁ, ডিভোর্স কি খুব ভালো জিনিস নাকি? ডিভোর্স দিলে আমার কিছুই হবে না, আর তোর সাথে ছেলেরা কথা বলবে, কিন্তু কেউ বিয়ে করার জন্য না, শুধু তোর দেহ লোটার জন্য। এগুলো বলে আমি চলে আসলাম বাইরে। বিয়েটা কীরকম হলো আপনারা জানেনই, তাই আমাদের বাড়িতে বেশি আয়োজন হয়নি। আমার ভালো বন্ধু আছে আমার বাড়ির পাশে, ওর নাম রবি। আমি রবিদের বাড়িতে চলে গেলাম। মনটা ভালো ছিল না, তাই গেম মোড ডু নট ডিস্টার্ব চালু করে গেম খেলা শুরু করলাম আমি আর রবি। সেতুকে এসব কথা বলার পর সেতু আরও রাগ করেছে। সেতু ফ্রেশ হয়ে বাইরে এসে সবার সাথে কথা বলতেছে। আব্বু আমাকে খুঁজতেছে, কারণ সকালে একেবারে আমাকে দেখেনি। 12টার সময় গেম খেলা থেকে বের হয়ে দেখি 50টার মতো মিসড কল উঠে আছে। দেখি আম্মুর নাম্বার থেকে কল এসেছে, আব্বুও দিছে। অনেকটা অপরিচিত নাম্বার। আমি রবিদের বাড়ি থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম, আর অপরিচিত নাম্বারটাতে কল ব্যাক করলাম। কল রিসিভ করি, কিন্তু কথা বলে না। কে আপনি? হ্যালো হ্যালো, কিন্তু কথা বলে না। কিছুক্ষণ পরে কথা বলল। আমি বলার পর চিনতে পারলাম সেতু কল দিছে। তারপর কলটা কেটে দিছি। দেখি বাড়ির কাছাকাছি এসে পড়ছি। বাড়িতে ঢোকার পরপরই আব্বু আম্মু জিজ্ঞেস করলো, কই গেছিলা? রবিদের বাড়িতে গেছিলাম। এই কথা বলার সাথে সাথেই শুরু হলো বকাবকি। আমি চুপচাপ সব কিছু শুনে ঘরে গেলাম, গিয়ে ফোনটা চার্জে দিলাম। ঘরে সেতু বসে আমাকে দেখে জিজ্ঞেস করলো, কই গেছিলেন এত সকালবেলা? কই গেছিলাম তুমি শুনে কি করবা? ফোনটা চার্জ দিয়ে বাইরে এসে পড়লাম। আমাদের বাড়িতে হালকা কিছু আয়োজন করা হয়েছে। সেতুদের বাড়ি থেকে 2-3 জন লোক আসবে আমাদের নিতে। আমি ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শুয়ে আছি, আর সেতু বসে থেকে ফোন চাপতেছে। ফোন চার্জে, তাই টিপতেও পারছি। সেতুর দিকে তাকিয়ে আছি। ওরকম তাকিয়ে থাকেন কেন? দেখি আমার বন্ধু গার্লফ্রেন্ড এবং আমার ন্যাংটাকালের বান্ধবী ফোন দিছে, নামটা মিথিলা। ফোন চার্জে ছিল, তাই রিসিভ করে স্পিকার বাড়িয়ে দিয়ে বললাম, কি রে শয়তান, বিয়ে করলি আর একটু বললিও না? তাতে আবার বলতি বিয়ে করার সময় তোদের ছাড়া বিয়েই করব না। হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, রবিকে বলার টাইম পাই নাই। রবি বলল তোর বউ দেখতে একদম বাজে। আমাকে দেখে রবির হিংসা হয়েছে, ওটা সুন্দর না তাই। আরো কি শুনলাম? কি শুনলি? শুনলাম রাতে বলে বিলাই মারতে পারিস নাই। বেটি এসব কি বলস? এমনি বললাম রে। পরে কথা কই রে, ফোনে চার্জ নাই। আগে তো অনেক কথা বলতি, এখন বউ হয়েছে না, কথা বলবি কেন? বাবু রাগ করো না, রবি চিপাই নিয়ে চকলেট দিবনি। বান্দর চিপাই নিয়ে চকলেট দিবে মানে? রবিকে বল, রবি বলবনি কিভাবে চিপাই নিয়ে চকলেট দিতে হয়। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। আমি কেটে না দিলে কথা বলতেই থাকতো। ফোনটা রেখে সোজা হয়ে পিছনে তাকাতেই পারিনি, দেখি সেতু দাঁড়িয়ে আছে। মেয়েটা কে ছিল আর আমাকে খারাপ দেখা যায় এটা বললো কেন? মেয়েটা কে আছে তোমাকে বলবো কেন? আর যাকে দেখতে যেরকম লোকে, তো তাকে সেরকমই বলবে। তুমি ওকে বাবু বললা কেন? ভালো লাগছে তাই বলছি। আর আপনি থেকে তুমি বলছো কেন? আমি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলবা। ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? তোমাকে তো ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে রাগ করে সেতু চলে গেল। আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সেতুর বাড়ি থেকে লোকজন আসলো। খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। শ্বশুর বাড়ি যাওয়ার পর সেতুকে জ্বালানোর জন্য মেয়েদের বলতে কাছের মানুষকে জ্বালানোর সহজ উপায় হলো কাছের মানুষের সামনে অন্য মেয়েদের সাথে কথা বলা। শ্বশুর বাড়িতে যাওয়ার পর সেতুতে সব আত্মীয়রা ছিল। গিয়ে দেখে আফরিনও আছে। মেয়েটার মনটা অনেক খারাপ। কপালে যা থাকে তাই তো হয়। আমাদেরকে থাকার রুম দেওয়া হয়েছে, ওই রুমে আগে থেকেই সেতু ছিল। পরে গেলাম, গিয়ে দেখি সেতুর সব বোনগুলো একসাথে বসে আছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। ওদের মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠলো, দুলাভাই কত হ্যান্ডসাম। ও মা তাই নাকি? তুমিও তো অনেক কিউট। সেতুর সাথে বিয়ে না হলে তোমাকে বিয়ে করতাম। সবাই এসে দিল। তখন আরেকটা মেয়ে বললো, দুলাভাই সেতুকে হানিমুনে কই নিয়ে যাবেন? সেতুকে নিয়ে হানিমুনে যে কি হবে? হানিমুনে তো শালিদের নিয়ে যেতে হয়, তাহলে মজা বেশি হয়। আমি তো ভাবছি সেতুকে রেখে তোমাদের সবাইকে নিয়ে হানিমুনে যাব। আহারে, সেতুকে রাইখে গেলে সে তো কষ্ট পাইব। সেতু আনরোমান্টিক একটা মেয়ে। সেতুকে নিয়ে হানিমুনে গেলে টাকাটাই নষ্ট। তা না, তোমরা অনেক রোমান্টিক মনে হইতেছে। সেতুর দিকে তাকে দেখি সেতু সাপের মতো ফোঁস করতেছে। যা তোরা সবাই যা, ঘর থেকে বের হ, আমি ঘুমাবো, অনেক ঘুম পাচ্ছে।
চলে যাচ্ছি, তোর স্বামীর ভাগ আমি নিব না। এই বলে সবাই চলে গেল। সেতু দরজা আটকে দিল আর আমার কাছে এসে বলতে লাগলো, ছি ছি, অন্য মেয়েকে হানিমুনে নিয়ে যেতে চাই, শরম করে না? বুঝলাম না, আমি তোদের সাথে মজা করে বলছি। পরে সেতু শুয়ে পড়লো, আমি শুয়ে থেকে গেম খেলতেছি ফুল সাউন্ড দিয়ে, যেন সেতু ঘুমোতে না পারে। বাইরে গিয়ে গেম খেলুন, আমার ঘুমের সমস্যা হচ্ছে। সমস্যা হলো অন্য ঘরে গিয়ে ঘুমাও। সেতু পরে ফোনটা নিয়ে রেখে দিল। আমি বাচ্চাদের মতো শুয়ে রইলাম। এভাবেই ঝগড়া, সেতুর অপমান। আমি কোনোদিনও বাবা হতে পারবো না। সে ডিভোর্স চায়, প্রতিদিন আমি কিছুই বলি না। 7 দিন শুনলাম এসব। এখন রংপুর চলে যাচ্ছি, অফিসে সেতুকে রেখেই যাচ্ছি। পরে সব কিছু ঠিক করে সেতুকে নিয়েও যাব। সবার কাছ থেকে বিদায় নিয়ে এলাম। এখন সেতুর কাছে গেলাম, ভালোভাবে থেকো আর দোয়া করো আমার জন্য। দোয়া করে কি হবে, তুমি মরলেই আমি খুশি হব। তুমি এটা বলতে পারলে? যেটা সত্যি সেটাই বললাম। আমি আর কিছু না বলে চলে আসলাম। হাসি মুখে বের হয়ে আম্মুমার কাছ থেকে বিদায় নিলাম। কিন্তু ওই সময় আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যে আমি কান্না করি। আমি এত বিরক্ত হয়ে গেছি যে কেউ একজন আমাকে মারার কথা বলছে। ভিতরে কষ্ট আর বাইরে হাসি নিয়ে চলে গেলাম চাকরি করতে। সকালে গাড়িতে গেছি, তাড়াতাড়ি পৌঁছেছি। রাতে আম্মুর এই জায়গায় কল দিয়েছিলাম। আম্মুকে জিজ্ঞেস করছি সেতুর কথা। সেতুকেও ফোন দিয়েছিলাম কিন্তু রিসিভ করেনি, কেটে দিছে। পরের দিন সকালে উঠে অফিসের জন্য রেডি হয়ে অফিসে গেলাম। যাওয়ার পরে পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকলো। আমি ভাবতে লাগলাম, আগে তো স্যার ছিল, এখন ম্যাডাম কই থেকে আসলো? বাবা বাবি বাদ দিয়ে গেলাম ম্যাডামের রুমের সামনে। গিয়েই, ম্যাডাম আসতে পারি? আসেন। আমি ভিতরে গিয়ে ম্যাডামকে দেখে তো অবাক, কারণ ম্যাডাম আর কেউই নয়, বিয়েবাড়ির সে আফরিন। আফরিনকে দেখে ভয় পেয়ে গেলাম। বিয়েবাড়িতে যা কিছু করছি চাকরি থেকে বের করে দেয় নাকি আবার। ভয়ে ভয়ে কাছে গিয়ে, আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? তা কেমন আছেন? আর আপনার বউ কেমন আছে? আমি ভালো আছি, আর আমার বউ ভালো আছে। ভালো থাকলেই ভালো। ম্যাডাম, সেদিনের ভুলগুলোর জন্য আমি দুঃখিত, মাফ করে দেবেন। ওসব আমি ভুলে গেছি। আপনার বউকে সাথে নিয়ে এসেছেন? না, কিছুদিন পর নিয়ে আসবো। নিয়ে আসলে আমাদের বাড়িতে নিয়ে আসেন সময় করে। আপনি বসের কি হন? আপনার বস আমার বাবা হয়। এমনি আপনার সাথে দেখা এবং অফিসটা ঘুরে দেখতে এসেছি। ম্যাডাম, তাহলে আসি, অনেক কাজ করতে হবে, অনেকদিন পর আসলাম তো, দেখতেই তো পারছেন। এরপর কোনোদিন দেখা হলে ম্যাডাম বলবা না, নাম ধরে বলবা এবং তুমি করে বলবা। ফুল পড়ছো না একটু কি করে? জি। পরে আসলাম কেবিনে। কেবিনে বসে কাজ করা শুরু করলাম। কাজ শেষ করে ম্যাচের দিকে রওনা দিলাম। আজকে অফিস ছুটির আগে বের হয়েছি, কারণ হলো একটা বাসা খুঁজে বের করতে হবে। ম্যাচে তো আর বউ নিয়ে থাকা যাবে না। বাসা খুঁজে পেলাম, বাসা ঠিক করে ম্যাচে ফিরলাম। পরের দিন বাসায় শিফট হব। এখন বাসা থেকে অফিস যাওয়া আসা করি। আমি রংপুর এসেছি 7 দিন হয়ে গেছে। এই 7 দিনে সেতুকে কল মেসেজ দিছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। একদিন সেতু, আব্বাম্মু এবং সেতুর আব্বাম্মু সবাই একসাথে বসে গল্প করছিল। তখন সেতু সবাইকে একটা প্রশ্ন করে, আম্মু, ওর কি কোনোদিন বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, শুভ তো খুব সাবধানে চলাচল করে। সবাই নাই করলো, কারণ আমার তো অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু ও তো বললো ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ও বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তোমার সাথে মজা করার জন্য বলেছে এসব। ও তো কোনো ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যায়নি। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল? আমি তো শুভর কথা বিশ্বাস করে শুভর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। শুভর কাছ থেকে ক্ষমা চেয়ে নিও, তাহলেই হবে। পরে সেতু ওইখান থেকে চলে আসে আর ঘরে এসে ভাবতে লাগে পুরনো কথা। এখন আমাকে কিভাবে পটানো যায় সেটাই ভাবতে হবে। আমাকে জানানো যাবে না যে ওই সব জানে। ওকে যখন আমি এতটাই ভালোবাসি এর কথা বলেছিলাম, ও তখন বলেছিল এটা আবেগ। আমি তো কত কিছুই বলেছিলাম, তারপরে তো আমি কত খারাপ ব্যবহার করলাম। এখন শুভকে আমায় মেনে নেবে? এখন শুভ ভালোবাসার কথা বললে কি ভাববে? শুভর সাথে তো আমি এই কয়দিনে কথা বলিনি। অনেকবার ফোন দিচ্ছে, আমি তো ফোনটাও ধরিনি। পরে তো আবার ফোন দিবেই, তখন কথা বলবো। এসবই ভাবলো সেতু। এখন আমি আর সেতুকে কল দেই না। উকিলের সাথে কথা বলছি ডিভোর্সের ব্যাপারে। সে যত দ্রুত সম্ভব উকিল কাজটা করে দিতে চাইছে। 7 দিন চলে যায়, তবু সেতুকে একবার কল দেয়নি। সেতু আমাকে কল দেয়নি। সেতুর এখন আর ভালো লাগে না। সেতুর শুধু ইচ্ছে হয় আমার সাথে কথা বলতে। সেতু মিস করে ওই দিনগুলো, যে দিনগুলোতে আমাকে দেখতে পারিনি। আমি কত কিছু বলেছি। যখন সেতুর ফোনটা বেজে ওঠে তখনই সেতুর মনে হয় যে আমি ফোন বা মেসেজ দিছি, কিন্তু আমি কোনো ফোন বা মেসেজ দেইনি। সেতু আমাকে কল দিতে চায়, কিন্তু কোনো একটা কিছু কারণে আমাকে মেসেজ বা কল দিতে পারে না। এখন আর আমি সেতুর কথা মনে করি না। আমি প্রথম অনেক কষ্ট হয়েছে আর নিজেই নিজেকে দোষ দিই।
সেতুকে মিথ্যা কথা বলাটিও ঠিক হয়নি। এদিকে সেতু সবসময় মনমরা হয়ে বসে থাকে, কারোর সাথে বেশি কথা বলে না, শুধু আমার কথাই ভাবে। আমার সাথে কথা বলতে মন চায় কিন্তু পারে না, ধৈর্য ধরে থাকে। আমি তাকে অবশ্যই মেনে নেব, কিন্তু আমার নাম্বার থেকে কল আসে না। 1 মাস হয়ে গেছে, কিন্তু আমি সেতুর সাথে কোনো কথা বলিনি। সেতুর থাকতে না পারে আমাকে কল দেয় রাতে, তাও আর 12টার সময়, যে সময় আমি ঘুমে মগ্ন হয়ে আছি। প্রথমবার ফোন ঢোকার পর ফোন রিসিভ করিনি, কারণ আমি ঘুমেছিলাম। পরের বার কল দিতেই আমার চোখে ঘুম ঘুম চোখে দেখি একটা কল এসেছে। পরে নাম্বার না দেখি কলটা রিসিভ করে বললাম, হ্যালো, কে? আমি। আমিটা কে? আমাকে চিনতে পারোনি? আমি সেতু। আরে বোন, কোন সেতু? আর এত রাতে ঘুমে ডিস্টার্বের জন্য কল করছো কেন? আমি তোমার বউ সেতু। বউ কথা শুনে নাম্বারটা ভালোভাবে দেখলাম, সেতুই কল দিছে। পরে ভাবতে লাগলাম, আব্বু আম্মুর কোনো কিছু হলো নাকি? এত রাতে ফোন দিছে সেতু। আব্বু আম্মুর কিছু হয়েছে নাকি ফোন দিছে? আব্বু আম্মুর কিছুই হয়নি, কথা বলার জন্য ফোন দিয়েছি। ফাজলামো রাখো, বিয়ে ফেললোকে ভাইকে গেছে নাকি আবার এখন প্রবলেম হয়েছে দেখে ফোন দিছে। আচ্ছা, কোনো কিছু ভেবো না, সরাসরি আমার এখানে চলে আসো, আমি সবাইকে ম্যানেজ করে নেব। ঘরের স্বামী থাকতে পালিয়ে যাব, তাও অন্য কোনো পুরুষের সাথে? কেন? স্বামী তো শুধু কাগজে কলমে। আচ্ছা বাদ, কালকে অফিসে যেতে হবে, বাই। আর এত রাতে কল দিবা না, যত সব ফালতু। এইটা বলে ফোন কেটে দিই আর ফোন বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়ি। এদিকে সেতুর মনটা আরও খারাপ হয়ে যায়। আমি কি এতটা খারাপ ব্যবহার করেছি যে শুভ ভেবেই নিছে আমার বয়ফ্রেন্ড আছে? ছি, নিজেকে নিজের উপর ঘৃণা হচ্ছে। আর ভাবে শুভ আগে মেসেজ দিত, কেমন আছে, কি করো, কথা বলার জন্য আমাকে ফোন দিত, আর এখন কথাই বলে না, ঘুরে ফিরে আমাকে অপমান করলো। সারা রাত না ঘুমিয়েই পার করে আর ডিসিশন নেয় যে শুভ তো এখানে চলে আসবে, কারণ শুভ বলেছিল বাসা ভাড়া নিচ্ছে আর যেতে বলেছিল আমাকে। সকাল উঠে আব্বুর কাছে গিয়ে বলে, আব্বু আমাকে শুভর বাসায় রেখে আসেন, আর আমি যাব, এটাকে বলবেন না। আব্বু মেনে নেয় আর বিকেলে গাড়িতে তারা রওনা দেয়। আমার এখানে এসে আব্বু দরজায় কলিং বেলে চাপ দেয়। আমি তখন ভাবতে থাকি এই সময় আবার কে আসলো। অলসতা নিয়ে দরজা খুলতেই যাই, দরজা খুলে তো অবাক। আমি তখন আব্বুকে বলি, তোমরা আসবা, বলবা না আমি স্ট্যান্ডে আনতে যেতাম? সেতু বললো তোকে সারপ্রাইজ দিবে, তাই না জানিয়ে চলে আসলাম। আচ্ছা বসো, তোমাদের খাবারের ব্যবস্থা করি। আমি সেতুর সাথে কোনো কথাই বলি না। একবার তাকে দেখেছি, সেতু অনেক শুকনো হয়ে গেছে, মনে হলো অনেকদিন ধরে খাবার ঠিক মতো খায় না আর ঘুমায় না। আমি সেতুকে দেখেও না দেখার ভান করলাম। সেতু আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। সেতুর দিকে লক্ষ্য না করে আমি খাবার কিনতে গেলাম। অবশ্য নিজে রান্না করে খাই, আজকে শরীরটা ভালো ছিল না তাই রান্না করিনি। হোটেল থেকে খাবার এনে আমি আব্বু সেতুকে নিয়ে খেতে বসেছি। তুমি কি প্রতিদিন বাজারের কেনা খাবার খাও নাকি? না আব্বু, রান্না করেই খাই, আজকে ভালো লাগছিল না তাই রান্না করিনি। তোমরা আসবে জানলে রান্না করতাম। আরে ভাই, আমি সব কিছুই রান্না করতে পারি, এইসব কিছু রান্না আমার মা আমাকে শিখেছে। খাবার খেয়ে আব্বুকে রুম দেখিয়ে দিলাম আর আমি আমার রুমে আসলাম। সে তো আগে থেকে আমার রুমে গিয়ে বসে আছে। আমার রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। রুমটা এমনভাবে সাজিয়েছে যেটা লিখে প্রকাশ করতে পারছি না। ঘরে গিয়ে দেখি সেতু বিছানায় শুয়ে কার সাথে যেন কথা বলছে। কথা বলা থেকে জিজ্ঞেস করলাম, বেবের সাথে কথা বলছে নাকি? তখন সেতু ফোনটা রেখে, আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? সেই দিনও বিএফ এর কথা জিজ্ঞেস করলে, আবার আজকেও বলতেছো বিএফ এর কথা। আমি অতটাও খারাপ না যে ঘরের স্বামী রেখে অন্য কারোর সাথে প্রেম করবো। এরপর না এমন কথা বলবে না আর কখনো, ঠিক আছে? স্বামী তো শুধু কাগজে কলমে, কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সের পর পটাতে হবে, তাতে তো সময় লাগবে। ডিভোর্সের পর জন্য তাড়াতাড়ি বিয়ে করতে পারো, সেই জন্য হয়তো আগেই পটিয়ে রাখছো। আর হ্যাঁ, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি উকিলের সাথে কথা বলেছি, কিছুদিন পরেই ডিভোর্স পেপার দিয়ে দেবে, তখন আর আমার মুখ দেখতে হবে না। ডিভোর্সের কথা শুনে সেতুর মুখটা শুকিয়ে গেছে আর সেতুর চোখে জল এসে পড়েছে। ওদিকে লক্ষ্য না রেখে বললাম, শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। সেতু চুপচাপ অন্যদিকে শুয়ে পড়লো। আমি কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সেতু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জড়িয়ে ধরে আসে দেখে সেতুকে ধমক দিয়ে বললাম, আমাকে জড়িয়ে ধরে আছো কেন? আমাকে জড়িয়ে ধরতে পারো নেই কারণ আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। এটা বলে ওয়াশরুমে চলে গেলাম। পরে সেতু রান্না করলো, আমি বসে থেকে ফোন চাপলাম। খাবার খেয়ে আমি অফিসের জন্য বের হলাম আর আব্বু বলল চলে যাবে, তাই তাকে গাড়িতে উঠিয়ে দিতে বাস স্ট্যান্ডে গেলাম। আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আমি অফিসে চলে গেলাম। অফিসে যেতে দেরি হয়েছে। অফিসে গিয়ে ডেস্কে গিয়ে বসতে বসতে পিয়ন এসে বলে গেল ম্যাডাম যেতে বলেছে। ম্যাডাম কয়েকদিন পর আসলো। পরে গেলাম, গিয়ে নাম ধরে ডাক দিলাম, আফরিন কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আর অফিসে আসতে দেরি করলা যে? আব্বু সেতুকে রাখতে এসেছিল, আমি আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আসলাম, সেই জন্যই দেরি হলো। ও, তোমার বউ এসেছে?
কালকে আমার জন্মদিন, সেই জন্য আসছিলাম তোমাকে দাওয়াত দিতে। তো সেতুকে নিয়ে চলে যাবা, আমাদের বাড়িতে না গেলে কিন্তু আমি কেক কাটবো না, বলে দিলাম। আরে তোমার জন্মদিনে আমি না যাই, আমি তো আগেই যাব। হাসিটা অনেক সুন্দর। ঘরে বউ রেখে আরেকজনকে ইমপ্রেস করার চেষ্টা নাকি শুভ সাহেব? না, যেটা সত্যি ওটাই বললাম। আমি তাহলে যাই, কাজ আছে। ঠিক আছে, যাও। পরে এসে কাজ করতে লাগলাম। কাজ করা শেষ করে দুপুর টাইম হয়ে গেছে, তখন ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে এনে দেখি সেতু কল দিছে। রিসিভ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমি। ফোন দিছো কেন? দুপুর খাবার খাইছো? খাইলেই কি আর না খাইলেই কি? আমার অনেক কিছু। তোমার সাথে কথা বলার সময় নাই। এই বলে ফোনটা কেটে দিলাম। আপনারা ভাবছেন সেতুর সাথে এরকমভাবে কথা বলছি কেন? সেতু যেদিন আমাকে মরে যাওয়ার কথা বলেছিল, সেদিন থেকে সেতু আমার মন থেকে উঠে গেছে। মন থেকে এবার উঠে গেলে ওই মনে ওই মানুষটিকে বসানো যায় না। দুপুরের খাবার খেয়ে আবার কাজ করা শুরু করলাম। কাজ শেষ করে বাড়িতে গেলাম। যাওয়ার পর সেতুকে বললাম, আমি কিছু কেনাকাটা করতে যাব, তোমার কি কিছু লাগবে? আমি একটা নতুন ড্রেস কিনবো। আমি ফ্রেশ হয়ে আসতে আসতে তুমি রেডি হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সেতু সুন্দর করে সেজে বসে আছে। সেতুকে ঠিক হলুদ পরির মতো লাগছে। সেতুর দিকে হা হয়ে তাকিয়ে আছি। সেতু বলল, ওরকম করে তাকিয়ে থাকলে আমি ক্ষয়ে যাব। পরে আমার হুঁশ ফিরল। আমি রেডি হয়ে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তখন একটা রিক্সা থেকে ভার্সিটির ভালো একটা বান্ধবী নেমে এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত কি খবর, কেমন আছিস? তোর তো খোঁজই পাওয়া যায় না। এরকমভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? মানুষ দেখলে কি ভাববে? সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু পরে আগুনের মতো গরম হয়ে আছে। এর মধ্যে সেতু বলে উঠলো, এই ফাল, তুমি এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? শুভ কে রে এই মেয়ে? হ্যালো, আমি হলাম ওর বিয়ে করাবো। তুই বিয়ে করলি কবে? আমাকে একটু জানাইলিও না। আপনারা জানাই কি হবে? ওর থেকে 2 ফিট দূরে গিয়ে দাঁড়ান। শুভ ভাবি এরকম করে কথা বলছে কেন? ওর একটু রাগ বেশি তো, পরে তোর সাথে কথা বলি রে। বান্ধবী চলে গেল। ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? ছি ছি ছি, আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে এসব করতে? না জানি কত মেয়ের সাথে এরকম করেন আপনি। আমাকে দেখি কি লুচ্চা মনে হয়? হ্যাঁ, এর কোনো মেয়ের সাথে কি করি না করি সেটা আমার একান্তই ব্যাপার। এখন আর তোমার একান্ত ব্যাপার নেই, কারণ তোমার বউ আছে, আর বউটা হলাম আমি। তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না। কিছুক্ষণ চুপ থাকলো সেতু। আচ্ছা, আমাকে মাফ করে দাও। আগের ব্যবহারের জন্য আমি অনেক সরি। আমাদের বাচ্চা না হলে আমরা বাচ্চা একটা কিনে আনবো। আমি ভাবতে লাগলাম সেতু এসব বলতেছে কেন। আমি তো আগে তো খারাপ ব্যবহার করতো না। ও জেনে ফেলেছে যে আমি ওর সাথে মিথ্যা বলেছি। কি ভাবো? মার্কেটে চলে আসছি, চলো শপিং করি। পরে কিছু কেনাকাটা করলাম, আর আপনার জন্য একটা গিফট কিনলাম। সেতুর জামা কাপড় কিনলো। কিনে বাসায় এসে আমাদের রাখা জিনিসগুলো রেখে সরাসরি চলে গেলাম আফরিনদের বাড়ি। গিয়ে দেখি অনেক সুন্দর করে সাজানো। যদিও জন্মদিন পালন করা আমি পছন্দ করি না। আমরা বাড়ির ভিতরে ঢুকতে আঙ্কেল আন্টি আফরিন আমাদেরকে দেখে খুশি হয়ে গেছে। সেতুকে দেখেও আরো বেশি খুশি হয়েছে। সেতু আফরিনের সাথে চলে গেল, আর আমি একা একা বসে আছি, কারণ আমার পরিচিত কেউ নাই। বসে বসে গল্প লিখতেছিলাম। আসার সময় অবশ্য সময় পেলে গল্প লিখি। তখন একটা মেয়ে এসে বলল, আপনি শুভ ভাইয়া না? আমি শুভ। আপনাকে চিনতে পারলাম না। আমি আপনার একজন গল্প পাঠক, আপনার সাথে অনেক কথা হয়েছে মেসেজে। মনে মনে বললাম, আমি তো অনেক মেয়ের সাথেই কথা বলি, এটা আবার কে? আপনার গল্পগুলো অনেক সুন্দর। আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমার প্রেমে মানে? এখন তো তুমি পিচ্চি মামাতো বোন গল্প লিখছো। এই গল্পটাও অনেক অনেক সুন্দর। শুক্রিয়া। আপনার সাথে একটা সেলফি তুলি? আমি কি কোনো ভিআইপি ব্যক্তি নাকি যে সেলফি তুলতে হবে? তুলতে হবে। মেয়েটি যেই সেলফি তুলতে এলো তখনই সেতু এসে ওই মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ কথা বলছো, ভালো কথা, তাই বলে শরীরের উপরে এসে এভাবে সেলফি তুলতে হবে? ভাইয়া, কে উনি? পিচ্চি মামাতো বোন, আমার বউ। আপনি লিখেছেন সে তো আপনাকে দেখতে পায় না আর ভালোবাসে না। ভালো না বাসলে তো এরকম রিঅ্যাক্ট করতো না। এখন হয়তো ভালোবাসে। মেয়েটি চলে গেল। আমি চলে গেছি আর অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা শুরু করছো না? এখন থেকে আমার সাথেই বসে থাকবা। রাত 11টার সময় আমি, সেতু, আফরিন আর আফরিনের কিছু বান্ধবী বসে মজা করছি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলবো। তোমাদেরকে বলেছিলাম আমি কারো প্রেমে পড়েছি, কিন্তু নামটা বলি নাই। আজকে নামটা আমি বলবো। তাকে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। শুভ সেতু, আমার এখানে আসো তো একটু। আমি আর সেতু গেলাম। তখন
শুভ, এই যে একে দেখছো, একে দেখেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভালোবাসাটা মনে রয়ে গেছে, কারণ এই যে মেয়েটা সেতু, সেতু হলো শুভর বউ। এটা বলেই আফরিন ঢুলতে ঢুলতে চলে গেল। অনেক ড্রিঙ্ক করেছে হয়তো, ওর কথাগুলো নিজের ওপর নিজেরই অনেক রাগ উঠে গেল। শালার কেন যেসব করতে গেলাম। পরে আমরাও চলে আসি আর ভাবতে লাগি সেটা কি সত্যি আমাকে ভালোবাসে। যদি ভালো নাই বাসতো তাহলে তো মেয়েদের সাথে কথা বলার সময় জেলাস ফিল হতো না। ভাবতে ভাবতে বাসায় চলে আসি। পরের দিন অফিস বন্ধ ছিল। আমার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেতু কি সত্যি আমাকে ভালোবাসে। পরের দিন অফিস বন্ধ থাকায় সেতু বলে চলো একটু ঘুরে আসি, তুমি তো আমাকে নিয়ে একটু ঘুরতেও যাও না। আমি রাজি হয়ে যাই, ঘুরতে যাই। সেতুর সাথে ঘুরতে ভালোই লাগছিল। সেতুকে ফুচকা খাওয়াই দিছি, আরও অনেক অনেক রোমান্টিকভাবে দিনটা পার করলাম। 2 দিন কেটে দিয়েছি, কিন্তু সেতুর সাথে খারাপ ব্যবহার করিনি, বরং রোমান্টিকভাবেই দিনগুলো পার করেছি। হঠাৎ করে একদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি, কারণ বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার কোম্পানি কাজের জন্য বাইরে যাব। দরজা এসে ধাক্কা দিতে দরজা খুলে গেল। ঘরে ঢুকে দেখি সেতু মনে হয় কারোর সাথে কথা বলছে। মিষ্টি মিষ্টি এসে কথা শোনার জন্য কোনো রকম শব্দ না করে ওর কাছে গেলাম। জানিস, শুভ তো মনে হয় আমাকে মেনে নিয়েছে। শুভ জানে না যে আমি ওর মিথ্যে কথা ধরে ফেলেছি। আমি জানি ওর কোনো সমস্যা নেই। আমি এই কথা শুনে বুঝতে পারলাম ও সব কিছু জেনে ফেলেছে, যে আমি সন্তান দিতে পারবো না, এটা মিথ্যা কথা। আমি নতুন একটা আইডিয়া বের করলাম, কারণ সে তো আমাকে এখনও ফুলফিলভাবে ভালোবাসেনি। কোনো শব্দ না করে একটু পিছিয়ে এসে সেতুকে ডাক দিলাম। সেতু ফোনটা কেটে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াতাড়ি আসছো? আসতে সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? আর আমি আরো খুশি হয়েছি তোমার সাথে বেশি সময় কাটাতে পেরে। আসাতে সমস্যা হয়েছে। এসব বলতে বলতে সেতু আমাকে সে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরেই ঠোঁটে একটা শুকনো চুমু দিল। আমি সেতুকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সেতু টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। খেতে বসলাম। সেতুকে বললাম, তুমি খেয়েছো? না, চলো একসাথে খাই। নিজে হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না। আসো আমি খাইয়ে দিই। সেতু খুশি হয়ে গেল। খাবার খেতে সেতুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেতু, তুমি তো এখনো সত্যি আমাকে ভালোবাসো তাই না? হুম, অনেক ভালোবাসি। এই যে আমি বাবা হতে পারবো না, এটা যখন তোমার রিলেটিভরা জানবে তখন তোমাকে অনেক কিছু বলতে পারে। তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? ওকে কি বলে বলুক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। কথা বলার মাঝে খাওয়া শেষ। খাবার শেষ হওয়ার পর রেডি হয়ে সেতুকে একটা চুমু দিয়ে কাজের জন্য বের হলাম। বাড়ি থেকে বের হয়ে একটা বন্ধুর সাথে দেখা করলাম। ওই বন্ধুর বড় ভাই ডাক্তার, আর তাকে দিয়ে একটা মিথ্যে রিপোর্ট বানাবো। পরে ওই বন্ধুকে সব কিছু খুলে বলি, আর বলি তোর ভাবির ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা ফেক রিপোর্ট বের করতে হবে। রিপোর্টটা এমন হবে যে আমি বাবা হতে পারবো না, এটা রিপোর্ট। প্রথমে বন্ধু রাজি হয়নি, পরে অনেক জোরাজুরিতে রাজি হয়। পরে সব কিছুই বুঝিয়ে দিয়ে চলে গেলাম আমার কাজে। কাজ থেকে আসলাম, আর আসার সময় সেতুর জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে আসলাম। গিয়ে দেখেছি সেতু অনেক খুশি হয়ে গেল। প্রতিদিন অফিস থেকে আসার সময় সেতুর জন্য অনেক কিছু কিনে নিয়ে আসি। এটা দেখে সেতু অনেক খুশি হয়, আর আমাকে একটা করে কিস করতো। 7 দিন যাওয়ার পর রিপোর্ট বের করে। পরে আমি আমার বন্ধুকে বলি, এটা বাড়িতে গিয়ে দিয়ে আসবি যখন আমি অফিসে থাকবো। বন্ধুটাই তাই করে। আমি অফিসে থাকাকালীন বন্ধু আমার বাড়িতে যায় আর রিপোর্টটা দেয়, আর সেতু রিপোর্টটা নিয়ে পড়তে থাকে। পড়ে দেখে আমি কোনোদিন বাবা হতে পারবো না। ওখানে সব লেখা আছে, আর কারণও লেখা আছে। সেতুর মনটা তখন খারাপ হয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। শুভর সাথে সংসার করবে কি করবে না কিছুই বুঝতে পারছে না। আমার সাথে থাকার সময়গুলোর কথা ভাবতে থাকে। এসব ভাবতে ভাবতে কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় সে তো জানেই না। আর আমি অফিস থেকে চলে আসি, আর সেতুর জন্য ফুচকা নিয়ে আসি। বাড়িতে এসে দেখি সেতু মন খারাপ করে বসে আছে। আমি সেতুকে ডাক দিই আর বলি, সেতু কি মন খারাপ? তোমার আব্বা আমার কথা মনে পড়ছে? সেতু কোনো কথা না বলে রিপোর্টের কাগজটা আমার হাতে দিল। আমি কাগজটা নিয়ে বললাম, এসব তো তুমি জানোই। তাহলে তোমার মা বাবাকে জিজ্ঞেস করার পর তোমার মা বাবা কেন বললো যে তুমি মিথ্যে বলছো, তুমি বাবা হতে পারবে? কারণ আম্মু জানে না। সেতু এই কথা শুনে মুখটা রাগি বানিয়ে চলে গেল। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু সেতু দরজা খুলতেছে না। ভিডিও দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখনই সেতু ঘর থেকে বের হলো না। এখন বুঝতে পারলাম সেতু কেন মন খারাপ করে বসে আছে। আমি ভাবতে থাকলাম, সেতুকে তাহলে আসলে আমাকে ভালোবাসেনি। সেতু এতদিন তাহলে আমার সাথে মিথ্যা ভালোবাসা নাটক করেছে। সেতু তো ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যা রান্নাটা মনে হয় আমারই করতে হবে, তাই রান্না করতে গেলাম। রান্না করার প্রায়ই শেষ। তখনই ঠান্ডা পানি মনে গরম পানিতে হাত দিছি, আর হাতটা গেল পরে ওমা বলে চিৎকার দিতেই উঠি, কিন্তু আফসোস ধরার মতো কেউই নেই। পরে নিজের হাত ধরে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবে রাখলাম। এরপর ডাক্তারের কাছে গিয়ে হাতটা মেডিসিন লাগিয়ে নিয়ে আসলাম।
হাত একেবারে ছুলে গেছে, দেখতে অনেক বিশ্রী হয়ে গেছে। রান্নাকে শেষ করে সেতুকে ডাক দিলাম, বললাম সেতু দুপুরের খাবার খাওনি, এখন রাতের খাবারটা খেয়ে নাও, তা না হলে শরীর খারাপ করবে। তুমি হয়তো আমাকে মেনে নিতে পারছো না, ঠিক আছে, আমার ডিভোর্স পেপার রেডি আছে, তোমাকে দিয়ে দেবো, তোমাকে মুক্তি দিয়ে দেবো, আসো তাও খেয়ে নাও। পরে সেতু বের হলো, আমার হাতটা সেতুকে দেখায়নি। পরে সেতু চুপচাপ খেয়ে নিল। হাতের কষ্ট থেকে মনের কষ্টটা অনেক বড়। সেতুকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম, হাত পোড়ার কারণে হাতে জ্বালা পোড়া করছে, আবার মনটা ভালো নেই। সেতুর সাথে কাটানো সময়ের কথাগুলো ভাবছি, কত সুন্দর ছিল দিনগুলো। এইসব ভাবতে ভাবতে চোখে জল এসে গেছে, মনে হইতেছে চিৎকার করে কাঁদি। ঘুম ধরছে না, এমনিতেই হাতে জ্বালাতন করতেছে, আবার ক্ষুধাও লাগছে। রাত 12টা বেজে গেছে, বসে থেকে কান্না করছিলাম। কষ্ট আর সহ্য হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, যেটা হয়তো বলে প্রকাশ করতে পারবো না। চোখ দিয়ে জল থামছেই না। তখনও কাঁধে কারো হাতে ছোঁয়া পেলাম। পিছনে তাকিয়ে দেখি সেতু দাঁড়িয়ে আছে, চোখের জলটা মুছে। তুমি এখানে কি করো এত রাতে? আপনি কি করেন? আমার ভালো লাগছে না, তাই আমি বসে আছি। আমারও ভালো লাগছে না, তাই আমিও বসে থাকতে এলাম। তোমার আবার ভালো লাগবে না কেন? তোমার ভালো লাগার কারণ তো তোমাকে ছেড়ে দিতেছি। ডিভোর্স পেপার তো রেডি আছে, কালকে সকালে নিয়ে আসবো, মন খারাপ করো না তো। মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতে পারো না বলে আমার ডিভোর্স দিবা, তাই না? এসব কি বলো? তুমি তো বলা ডিভোর্স দিতে, সে তো আমার কলা ধরে বললো। ওই আমি কখন ডিভোর্স চাইলাম? আমি তো চুপচাপ ছিলাম। আমি বাবা হয়তো পারবো না শুনে তুমি মন খারাপ করে দরজা লাগিয়ে বসেছিলে, তো এটা বোঝাই যায় তুমি আমার সাথে থাকতে চাও না, ডিভোর্স চাও। আরেকবার ডিভোর্সের কথা বলে না ঘাটটা মুটকে দিবা, একদম বলে দিলাম। আসলে আমি সরি, আমার ভুল হয়েছে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবলাম, তুমি আমাকে কতটা কেয়ার করো এটা ভাবলাম। বাচ্চা হবে না তো কি হয়েছে, আমরা বাচ্চা একটা কিনে নিয়ে আসবো। সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে না? মরার আগ পর্যন্তও যাব না। আজকের ব্যবহারের জন্য অনেক সরি। আমরাই তো। সে তো আমাকে জড়িয়ে ধরে আছে, আমি ধরেছি। রোমান্টিক ওয়েদার আমাদের মাঝে। সে তো শরীরের সাথে একটু ডান হাতটা লাগাতে বলে উঠলাম। কি হয়েছে তোমার? আমি তখন সেতুকে হাতটা দেখালাম, সেতু চমকে উঠলো। এরকম হলো কি করে? আজকে রান্না করার সময় এরকম হয়েছে। সেতুর চোখে জল এসে গেছে। আমি আসলে সরি, আমার সন্ধ্যার সময় এরকম ভাবে থাকা উচিত হয়নি। তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? তাহলে তুমি তো ভাতও খাও নাই, তাই না? হ্যাঁ। পরে সেতু প্লেটে ভাত নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। আমি খাচ্ছি আর মাঝে মাঝে হাতে কামড় দেই। খাওয়া দাওয়া শেষ করে আমার বুকের উপর সেতু শুয়ে আছে, আমি সেতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পরে দুজনে ঘুমিয়ে পড়ি। এখন থেকে শুরু হলো রোমান্টিক সংসার। হঠাৎ করে একদিন সেতু মাথা ঘুরে পড়ে যায় আর আমি ডাক্তারখানায় যাই। ডাক্তার বলে খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। এটা শুনে আমি অনেক খুশি হই। সেতুকে বলতে সেতু মুখটা গোমরা বানিয়ে বলে, আমার পেটে বাচ্চা আসলো কীভাবে? তুমি তো বলেছিলে বাবা হতে পারবে না, আর রিপোর্টে লেখা ছিল। ও, ওইসব ছিল সাজানো নাটক, ওই রিপোর্টে ছিল সাজানো। তুমি আম্মুর কাছ থেকে জানছিলা? আমার কোনো সমস্যা নাই, এটা আমি জানতে পারি। আর আমি তোমার ভালোবাসা কতটুকু সেটা সত্যি জানার জন্য এসব করছি। তুমি ভালো না, তুমি অনেক পচা। রাগ করো না লক্ষ্মী সোনা, একটু হাসো প্লিজ। সে তো একটা মিষ্টি হাসি দেয়। এই খবর বাড়িতে পৌঁছালে সেতুকে সবাই বাড়িতে আনতে চায়, কিন্তু সেতু বাড়িতে আসবে না বলে দেয়। আমাকে ছাড়া নাকি সেতুর ভালো লাগে না। আমাদের একটা ছেলে সন্তান হয়, আর দেখতে একেবারে ওর মায়ের মতোই সুন্দর। আমি ছেলেকে দেখে ভাবতে লাগলাম, আমার চেহারা ততটা ভালো না, তাই যত মেয়ে ঘুরছে। আর আমার ছেলের চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। না জানি মেয়েরা আমার ছেলের জন্য কি কি করে বসে।